আসসালামু আলাইকুম। আমরা আজকে গ্রিনের উপপাদ্যটা পড়ব। তো এই গ্রিনের উপপাদ্য আমাদের এটা হচ্ছে বিভিন্ন ইয়ারে বিভিন্ন ডিপার্টমেন্টের এটা কাজে দেয়। যেমন আমরা প্রথম বর্ষেও এটা যেমন থাকে আমাদের, এবং সেকেন্ড ইয়ারেও আমরা ক্যালকুলাসের মধ্যেও গ্রিনের উপপাদ্যটা পড়ে থাকি। তো আমি বলবো যে আপনারা এই গ্রিনের উপপাদ্যটি মনোযোগ সহকারে পড়বেন। তো আমরা আজকে এটার প্রমাণটা দেখব। তো গ্রিনের উপপাদ্যের যে নোটটা থাকবে সেই নোটটা আমি ভিডিওর শেষে আপনাদের ওইখানে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন। আর এখানে আমি জাস্ট এটার ম্যাথমেটিক্যাল টার্মগুলোই আলোচনা করব। ওকে, তো গ্রিনের উপপাদ্য আমাদের বলতেছে যে ধরি এক্স ওয়াই সমতল, ধরা যাক এটা হচ্ছে একটা এক্স এবং ওয়াই সমতল। এক্স ওয়াই সমতল, এরকম একটা এক্স ওয়াই সমতলে যদি আর একটি আবদ্ধ ক্ষেত্র, ধরা যাক এটা একটা আবদ্ধ ক্ষেত্র আর আমরা একটা এক্স ওয়াই সমতল নিলাম। হ্যাঁ, ধরুন এটা একটা জমি, এই জমির মধ্যে আমি কি করলাম, একটা রাউন্ড করে একটা গোল করলাম, যেটাকে আমি বললাম আবদ্ধ। একটা জমির চারদিকে যদি আমি এরকম বেড়া দিয়ে দিই, হ্যাঁ, তাহলে সেখানে আমরা বলতে পারি যে এই অংশটুকু জমির, এই অংশটুকু বিশেষ একটা পার্ট, যেটাকে আমরা জমি থেকে আলাদা একটা জায়গা হিসেবে নির্বাচন করেছি। এটার মধ্যে আমরা যে কোনো কিছু করতেই পারি। তো এরকম একটা সমতল জমির মধ্যে এরকম একটা আর আবদ্ধ একটা এলাকা, যেটার নাম আর আমরা দিলাম। তো এই যে আবদ্ধ এলাকা আরটা, এটা মূলত একটা বক্ররেখা দ্বারা আবদ্ধ। দেখুন, আমরা জানি যে এরকম রেখা হচ্ছে সরলরেখা, আর এরকম এরকম হচ্ছে বক্ররেখা, অথবা এইরকম, হ্যাঁ, অথবা এইরকম সার্কেল আকারে থাকে, যেটা এরকম সার্কেলটা হচ্ছে কি একটা বক্ররেখা। এটা একটা বক্ররেখা, তার মানে এটা যেহেতু একটা সার্কেল, অবশ্যই এটা একটা কি বক্ররেখা। তাহলে এখন দেখুন, এইটা যদি বক্ররেখা হয়, তো আমরা এই যে বক্ররেখা আবদ্ধটা, এই আবদ্ধ বক্ররেখাটাকে যে কোনো দিক থেকে যদি আমরা সেট করতে চেষ্টা করি, ধরা যাক এটা হচ্ছে আমাদের একটা বক্ররেখা। এই বক্ররেখাটাকে যদি আমরা এই পয়েন্ট বরাবর একটা সেট করতে থাকি, আবার এই দিক থেকে যদি একটা সেট করি, তাহলে দেখা যায় যে এটা সর্বোচ্চ দুইটা বিন্দুতে সেট করে। এখানে একটা, এখানে সেট করছে, আবার উপরে থেকে করলো এইখানে একটা আর এইখানে একটা সেট করছে। হ্যাঁ, তার মানে যে কোনো দিক থেকে যদি আমি একটা সরলরেখা টানে দিই, যে কোনো দিক থেকে যদি আমি একটা সরলরেখা টানি, তাহলে সে কি করবে, সর্বোচ্চ দুইটা পয়েন্টে সেট করতে পারবে এই রিজিয়নটা বা এই আবদ্ধ এলাকাটাকে। হ্যাঁ হ্যাঁ, তো এখন দেখেন এই আবদ্ধ এলাকাটা যদি এইরকম হয়তো, আবদ্ধ এলাকাটা ধরুন এইরকম একটা বক্ররেখা সি, এবং যে আবদ্ধ এলাকাটার নাম আমি আর দিলাম, এই রেখাটা যদি হতো, তাহলে দেখুন এইটাকে যে কোনো দিক থেকে আপনি যদি সেট করতে চান, তাহলে কিন্তু এটা দুইটা পয়েন্টে সেট করবে না। ধরুন আমি এটা এই পয়েন্টে এইভাবে দিতে চাই, তাহলে দেখা যাচ্ছে ও সর্বোচ্চ কয়টা, দুইটা পয়েন্টে সেট করলো, কন্ডিশন ঠিক আছে। এখন আমি এইটা এইভাবে না করে ধরা যাক এই বরাবর সেট করলাম, তাইলে এখন কিন্তু একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে সে এখন কিন্তু চারটা বিন্দুতে সেট করছে। ফলে এইটা কন্ডিশন কিন্তু কি হয় না, গ্রিনের উপপাদ্যের জন্য হয় না। এই কন্ডিশনটা গ্রিনের বর্ধিত উপপাদ্যের জন্য হবে, যেটা আমরা শিখবো না, এটা আমাদের দরকার নেই। আমরা শুধু সমতলে গ্রিনের উপপাদ্যটা শিখবো। এইটারও সলিউশন আছে গ্রিনের উপপাদ্যের, কিন্তু আমরা এটা শিখবো না, ঠিক আছে। ওকে, তাহলে যেটা বলতেছিলাম, এইরকম একটা আবদ্ধ এলাকা আর নিলাম, যে আরটা কি হচ্ছে আমাদের একটা বক্ররেখা সি, এই সি বক্ররেখা দ্বারা আবদ্ধ, ঠিক আছে, এবং এই সিকে সর্বোচ্চ দুইটা বিন্দুতে সেট করে। এখন যদি ওই ক্ষেত্রে, তার মানে এই যে পয়েন্ট আরটা, এই আর এর মধ্যে যে কোনো দুইটা বিন্দু আমরা খেয়াল করি, সেই বিন্দু দুইটা আমি নিতে পারি পি। সে পি এর আমাদের স্থানাঙ্ক কি হবে, পি এক্স ওয়াই, এবং আরেকটা বিন্দু আমরা যদি কিউ নেই, সেইটারও স্থানাঙ্ক কত হবে, এক্স এবং ওয়াই। এটাই তো, তাহলে ফাংশন তো সংজ্ঞায়িত, এই দুইটা ফাংশন, হ্যাঁ, পি এবং কিউ দুইটা ফাংশন, এই ফাংশন দুইটা যদি সংজ্ঞায়িত অবিচ্ছিন্ন এবং এদের অবিচ্ছিন্ন আংশিক অন্তরক সহগ বিদ্যমান থাকে, এই এতগুলো শর্ত যদি মানে, তাহলে দেখা যায় যে এদের জন্য আমরা লিখতে পারি ক্লোজার ইন্টিগ্রাল
সি পি ডিএক্স প্লাস কিউ ডিএক্স সরি কিউ ডিওয়াই, এখানে একটা সম্ভব এরকম হবে কিউ ডিওয়াই ডাবল ইন্টিগ্রাল আর ডেল কিউ ডেল এক্স মাইনাস ডেল পি ডেল ওয়াই ডিএক্স ডিওয়াই। ঠিক আছে, তাইলে এই জিনিসটা এখানে হচ্ছে আমাদের মূলত, এটা হচ্ছে আমাদের মূলত এই আপনার গ্রিনের উপপাদ্য। ঠিক আছে, তাহলে গ্রিনের উপপাদ্য আমরা এটা প্রমাণটা করব। চলুন তাহলে আমরা শুরু করি। এইবার প্রমাণে যেটা আছে, আমি তো নোটটা সম্পূর্ণ দিয়ে দিছি আপনাদের। প্রমাণে যেটা হবে আমাদের, যে ধরি আর আবদ্ধকারী বক্ররেখা সি এরূপ গঠিত যে, এই যে সিটা এটা এরূপ গঠিত যে স্থানাঙ্কের অক্ষদের সমান্তরাল যে কোনো সরলরেখার দুইয়ের অধিক বিন্দুতে সি কে ছেদ করে না, দুইয়ের অধিক বিন্দুতে ছেদ করবে না। এটা কিন্তু আমরা প্রথমে বলে নিছি। তো প্রমাণের মধ্যে এই বাংলা লেখাগুলো থাকবে। তো এগুলো আমি আর লিখবো না, আমি বলেই নিছি। এগুলো আপনারা নোট থেকে ব্যাখ্যাটা নিয়ে নেবেন। তো দুইয়ের অধিকে তো অবশ্যই এটা ছেদ করবো না, এই জন্য এরকম একটা আবদ্ধ আমরা এলাকা আর বিবেচনা করলাম। তাহলে এই চিত্রটা এখন আমরা যেভাবে আঁকবো সেটা হচ্ছে যে, ধরা যাক এটার যে স্পর্শ বিন্দু, এরকম, এবং এই পাশের স্পর্শ বিন্দু এইভাবে আমরা এক্স এবং ওয়াই এর দিকে এটা স্পর্শ বিন্দুটা নিতেছি। আবার এইখানে বৃত্তের স্পর্শ বিন্দু থেকে লম্ব ধরে নিচে নিতেছি। আবার এই পাশের স্পর্শ বিন্দু থেকে ওয়াই এর দিকে আমরা এরকম দুইটা রিজিয়ন ভাগ করে নিলাম। এখন দেখা যায় যে এইখানে যদি জিরো মূল বিন্দু হতো, তাহলে এই অংশটার নাম আমরা এ দিলাম, এটার নাম আমরা বি দিলাম, এবং এই অংশটুকুর নাম আমরা সি দিলাম, এই অংশটুকুর নাম আমরা ডি দিলাম। আমরা এটা হচ্ছে ওয়াই, আমরা ডি দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মূল চিত্রটা মূলত। তো এটা নোটে দেওয়া আছে। এখন ধরি আর কে নিম্নলিখিত দুইটি আকারে ব্যক্ত করা যায়। ধরি আর কে, এই যে আরটাকে নিম্নলিখিত দুটি আকারে কি করা যায়? ব্যক্ত করা যায়। ব্যক্ত করা মানে প্রকাশ করা, ব্যক্ত করা যায়। আচ্ছা, তাইলে এই যে ব্যক্ত করা যায় সেই দুইটা শর্ত কি? দুইটা শর্ত হচ্ছে এরকম যে, এক, এ লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল ভি। তার মানে এক্স এর মানটা আমরা যেটা নিব, যে এটার ফাংশনের যে ভ্যালুটা, চলকটা এক্সটা, সেই এক্সটা এ এবং বি এর মাঝখানে থাকবে। এই যে এই অংশটুকু, এটা তো রিজিয়ন, আর রিজিয়নটা না। আমরা যদি এই আবদ্ধ এলাকাটাকে এক্স এর দিক থেকে যদি দেখতে চাইতাম চোখ দিয়ে, তাহলে যতটুক পর্যন্ত ও দখল করতেছে, এটা লম্বাটা টানলে আমরা বুঝতে পারতেছি যে ও এই এতটুকু ওর কি আছে, ভ্যালু এক্স এর দিকে আছে। সেটা হচ্ছে এ থেকে বি পর্যন্ত, এবং এ থেকে বি পর্যন্ত হচ্ছে কি এক্স এর ভ্যালুটা। এবং এর চেয়ে ছোট হইলে কিন্তু আর হবে না, এর সমান হইতে পারবে, কিন্তু এর চেয়েও বড় হইতে পারবে। অর্থাৎ এর সমান মানে এই এ পয়েন্টে থাকবে, এবং এর চেয়ে বড় মানে বি পর্যন্ত। আবার বি পয়েন্টে থাকবে, এই যে এখানে এক্স এর মান বি এর সমান মানে বি পয়েন্টে থাকবে, এবং বি চেয়ে বড় হইতে পারবে না, তার মানে আরো ওদিকে যেতে পারবে না, ভিতরে থাকতে পারবে। এরকম একটা রিজিয়ন আমরা নিলাম। সেম একইভাবে ওয়াই এর দিক থেকে যখন আমরা এই জিনিসটা করব, তো দেখা যাইতেছে বৃত্তটা এই পর্যন্ত জায়গা দখল করছে। সেটা দেখা যাইতেছে সি এবং ডি এর মধ্যেই থাকবে ওয়াই এর মানটা। তাহলে আমরা কন্ডিশন একটা, প্রথমটা এটা একটু শেষ করে নেই। তাহলে এইটা যদি কন্ডিশন হয়, তাহলে ফাংশনটা আমরা বলতে পারি যে
f1 of x সমান সমান কত, less than equal y less than equal f of 2 of x। ঠিক আছে, তার মানে বিষয়টা হচ্ছে দুইটা শর্তের মধ্যে প্রথমটা হবে সংখ্যার, পরেরটা হবে কি ফাংশনের। তার মানে প্রথমটা আমরা ধ্রুব সংখ্যাগুলো নিয়ে আমরা কাজ করতেছি এবং পরেরটা আমরা ফাংশন নিয়ে কাজ করতেছি। দেখুন যখন x এর ভ্যালু আসতেছে ফাংশনটা হবে y এর, ফাংশনটা কি হবে y এর, আর যখন আমরা এখানে y এর ভ্যালু নেব তখন ফাংশনটা x এর আসবে, দেখাচ্ছি। তাহলে 2 নং এ আমরা যেটা করতে সেটা হচ্ছে c less than y less than d, অর্থাৎ c এর চেয়ে বড় এবং d এর চেয়ে ছোট হতে হবে এরকম। তাহলে ফাংশনটা কি আসবে, ফাংশনটা আমরা নতুন একটা ফাংশন দিলাম g1, একটা তো প্রথমে f ধরে নিছি, f1 একটা ফাংশন আমরা ধরে নিছি অলরেডি, ফলে আমরা আবার f1 ধরতে পারি না, আমরা ধরলাম g1। আচ্ছা, যেহেতু এখানে x এই জন্য x, এখানে যেহেতু y এখানে কি g of y less than x less than g2 of y। ঠিক আছে, তাহলে আমি বলছিলাম যে এখানে যদি x থাকতো তাহলে ফাংশনটা হতো y এর, আর এইখানে যেহেতু y আছে তাহলে ফাংশনটা হচ্ছে x এর। ঠিক আছে, তাহলে এই দুইটা শর্ত যখন আপনি লিখে ফেলবেন তাহলে আপনার মোটামুটি দেখা যায় যে আপনি এটা সলভ করে ফেলতে পারবেন খুব দ্রুত। তাহলে নেক্সটে আমরা দেখুন প্রথম যে শর্তটা আছে এই প্রথম শর্ত থেকে আমরা কাজ করব। তো এখন আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের 1 নং যে শর্তটা আছে এই শর্তের আলোকে আমরা এইভাবে এই লাইনটা শুরু করব, যেটা আমি লিখে রাখছি। তো এই যে প্রথম শর্ত 1 এর জন্য আমরা যেটা লিখলাম সেটা হচ্ছে এই অংশটুকু। এখন এই অংশটুকু আমরা কিভাবে পেয়েছি সেটা হচ্ছে ক্লোজার ইন্টিগ্রাল c p dx plus q dx equals to আমাদের হচ্ছে ডাবল ইন্টিগ্রাল r del q del x minus del p divided by del y dx dy। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গ্রিনের উপপাদ্য। তো এই গ্রিনের উপপাদ্য থেকে দেখা যাচ্ছে যে আমরা এই ডাবল ইন্টিগ্রাল এবং এই পিছনের অংশটুকুকে একবার ইন্টিগ্রেশন করার পরে যেই ফলাফল আসবে এবং আমরা এই সামনের অংশটুকুর সাথে আবার ডাবল ইন্টিগ্রাল নিয়ে এই অংশটুকুর ইন্টিগ্রাল করার পরে যেই ফলাফল আসবে এই দুইটা ইন্টিগ্রাল ফলাফল যোগ করলে যদি বাম পাশেরটা সমান হয় তখনই আমরা বলতে পারবো যে গ্রিনের উপপাদ্যটা প্রমাণিত হয়েছে। এখন এই কারণে আমরা প্রথমে এই অংশটুকুর ইন্টিগ্রেশন নিয়েছি যেটা আমরা এই পাশে লিখে রাখছি। ঠিক আছে, তো এখন দেখেন এই পাশে লেখার ক্ষেত্রে আমরা এই অংশটুকুকে ইন্টিগ্রেশন করলে ডান পাশের মানটা আমরা পেয়ে যাই। তো ডান পাশের মানটা আমরা কিভাবে পেয়েছি দেখুন, এই ডান পাশের মানটা পাওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের x এর ভ্যালুটা কি হচ্ছে a থেকে b পর্যন্ত, x এর ভ্যালুটা কি a থেকে b পর্যন্ত, কারণ আমরা প্রথম শর্ত অনুযায়ী দেখছি যে প্রথম শর্ত এই যে a less than x less than b, তাহলে এই যে a থেকে b পর্যন্তই কিন্তু x এর কি থাকবে ভ্যালুটা থাকবে, এবং সেই x এর ভ্যালুটার জন্য যে লিমিট ফাংশনটা সেই লিমিট ফাংশনটা হচ্ছে f1x এবং f2x। ঠিক আছে, এবং এটা হচ্ছে y এর লিমিট পর্যন্ত থাকবে। তো দেখুন এই কারণে আমরা কি করছি, প্রথম ইন্টিগ্রালটা যেটা আছে দেখুন এইখানে ইন্টিগ্রেশন হচ্ছে দুইটা। তো দেখেন dx dy, এইটা হচ্ছে প্রথম ইন্টিগ্রেশনটা হচ্ছে প্রথমটাই পাবে, দ্বিতীয় ইন্টিগ্রেশনটা হচ্ছে দ্বিতীয়টার সাথে। ঠিক আছে, তাহলে প্রথম ইন্টিগ্রেশনটা আমাদের কি আছে x এর সাথে রিলেটেড, তাহলে প্রথম ইন্টিগ্রেশনটা যেহেতু x এর সাথে রিলেটেড এই জন্য x এর ভ্যালুটা আমাদের লিমিট হিসাবে নিতে হবে। তাহলে x এর লিমিটটা আমাদের কি আছে, x এর লিমিটটা আছে a থেকে b, তাহলে a থেকে b হচ্ছে x এর লিমিটটা আমরা নিয়ে নিলাম। তারপরে হচ্ছে আমাদের এই x এর লিমিটটা যখন আমরা নিই তখন দেখা যাইতেছে যে আমাদের এই লিমিট শর্তের মধ্যে ফাংশনটা কি আছে f(1x) f(2x)। ঠিক আছে, তাইলে দেখুন আমরা ভিতরের লিমিটটা f(1x) f(2x) এটা রাখছি। এখন দেখেন এই কাজটা কেন করলাম, এটা হচ্ছে
এই ডেল পি বাই ডেল ওয়াই এর সাথে কি আছে, এইটা অন্তরীকরণ, অন্তরীকরণ এবং ইন্টিগ্রেশনটা হচ্ছে ওয়াই এর সাপেক্ষে, ফলে এই ডিএক্সটাকে আমরা বের করে নিছি, ডিএক্সটাকে ওর থেকে আমরা বের করে নিলাম। ওর সাথে যেহেতু শুধু ওয়াই এর সাপেক্ষে করতে হবে, ফলে আমরা কিন্তু ডেল ওয়াইকে ডিওয়াই এর পাশাপাশি রেখে দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এই ইন্টিগ্রেশনের এই অংশটুকু। দেন এখন এখান থেকে আমরা কাজ করি, দ্রুত করে ফেলি। হ্যাঁ, আমরা তো দেখুন এইখান থেকে আমরা এই ভিতরের ইন্টিগ্রেশনটা যখন করব, তো কার সাপেক্ষে করতেছি, ওয়াই এর সাপেক্ষে করতেছি। তাহলে দেখা যাইতেছে এইটা কিন্তু একবার ভিতরে অলরেডি ডিফারেন্সিয়েট আকারে দেখা যাইতেছে, যেমন ডেল পি ডেল ওয়াই, এইটা কিন্তু অলরেডি একটা ডিফারেন্সিয়েট, এবং এই ডিফারেন্সিয়েশনের যে মানটা, এই মানটাকে আবার আমরা কি করতেছি, ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি। তার মানে একই জিনিস, একটা ফাংশনকে যখন আপনি একবার ডিফারেন্সিয়েশন করবেন, ওই ডিফারেন্সিয়েশনের যে মানটা, সেই মানটাকে আবার ইন্টিগ্রেশন করলে সে পূর্বের অবস্থানে ফিরে যাবে। তার মানে পি কে আমরা প্রথমে ওয়াই এর সাপেক্ষে ব্যবকলন করতেছি, এবং যেই ফলটা আসতেছে সেটাকে আবার ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি। তার মানে কি পি এর কোনো পরিবর্তন এখানে হবেই না। তাইলে পি এর কোনো পরিবর্তন এখানে হবে না। তাহলে এখন দেখেন, পি রাশির যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এ থেকে বি লিমিট পি এক্স ওয়াই। এখন পি এক্স ওয়াই কেন নিলাম, কারণ আমরা ওই যে বলে নিছি যে পি একটা যদি বিন্দু হয়, দুইটা বিন্দুতে সেট করবে, তাহলে পি এবং কিউ দুইটা ফাংশন দুইটা বিন্দুতে আছে, এবং এটা এক্স এবং ওয়াই বিন্দুর সাপেক্ষে, এই জন্য আমরা এক্স এবং ওয়াই নিয়ে নিলাম। আর এখানে ওই যে ডিফারেন্সিয়েশনের ইন্টিগ্রেশনটা চলেই গেল, থাকে আমাদের বাহিরে শুধু ডিএক্সটা। আর এখানে যে লিমিটটা আছে, লিমিটটা হচ্ছে ওয়াই এর লিমিট। এটা কার লিমিট, ওয়াই এর লিমিট, আর সামনেরটা হচ্ছে এক্স এর লিমিট। কেন দেখেন, ওয়াইটা হচ্ছে সেকেন্ডে আছে, এবং সেকেন্ড ইন্টিগ্রালটা হচ্ছে ওয়াই এর লিমিট। তো এখন ওয়াই এর লিমিটটা কি হয়ে যায়, এক্স এর হয়ে যায়। যখন এটা যখন এক্স এর লিমিট হিসেবে আমরা ব্যবহার করতেছি, তখন এটা হবে ওয়াই এর লিমিট। যখন এইটা ওয়াই এর লিমিট হিসেবে ব্যবহার করব, তখন এটা এক্স এর লিমিট, ঠিক আছে। এই কারণে আর কি এই জিনিসটা এইভাবে হচ্ছে। আর এখানে লিমিটটা আমরা কি আছে, লিমিটটা আছে ওয়াই ইকুয়ালস টু f1 x f2 x। এটা হচ্ছে লিমিটটা আমরা বসাই দিলাম, এই যে এই লিমিটটা। এখন লিমিটের মানটা যখন আমরা এটাকে ইউজ করতে চেষ্টা করব, দেখা যায় এখান থেকে এ থেকে বি আমরা নিলাম। তারপরে হচ্ছে আমাদের এখানে ওয়াই এর মানে একবার আপার লিমিট f2x, তারপরে আবার f1x বসাবো, এই তো। তাহলে পি এক্স কমা আপার লিমিট f2 dx f2, এখন এখানে এই জায়গায় x দিলেও চলবে, না দিলেও চলবে, ঠিক আছে। আচ্ছা, আবার লিমিটের মাইনাস ইন্টিগ্রেশন এ থেকে বি পি এক্স কমা f1, লোয়ার লিমিট হচ্ছে f1, ঠিক আছে। তারপর হচ্ছে dx, এই অংশটুকু আমরা করলাম। এখন এখান থেকে আমরা একটা কাজ করি যে f1টাকে সামনে নেব, f2কে পিছনে নেব। তাহলে f1 কে সামনে নিয়ে আর f2কে পিছনে নিলে কি হয়, লিমিট এ থেকে বি মাইনাস আসবে একটা সামনে, মাইনাস, তারপর হচ্ছে পি এক্স কমা এফ অফ 1 ডিএক্স প্লাস, এটা সামনে যেহেতু কিছু নাই মানে প্লাস, লিমিট এ থেকে বি পি এক্স কমা এফ অফ 2 ডিএক্স। এটা হচ্ছে আমরা সামনে পিছনে করার ফলে এটা পেলাম। এখন দেখেন, এই জায়গার লিমিটটা যদি আমি চেঞ্জ করে দিই, বিটাকে যদি নিচে আর এটাকে উপরে দিই, তাহলে লিমিট চেঞ্জ করলে কি হয়, প্লাস মাইনাসের পরিবর্তন হয়ে যায়। প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। এখন লিমিটটা যদি আমি এই জায়গায় চেঞ্জ করি, তাহলে আমাদের এই পাশে যা আছে সেটা হচ্ছে মাইনাস এ থেকে বি, মানে প্রথম অংশটুকুর কোনো লিমিট চেঞ্জ হবে না, সেটা জাস্ট দেখে লেখা যাওয়া, এক্স কমা এফ অফ 1 ডিএক্স। তারপরে যদি আমরা লিমিটটা চেঞ্জ করি, প্লাসটা মাইনাস হয়ে যায়, তো মাইনাস দিয়ে দিচ্ছি,
এখন এখান থেকে কি করব আমরা, বিটা নিচে আসবে, এটা উপরে চলে যাবে, কারণ এখানে এটাকে উপরে নিতে চাই, বিটাকে নিচে নিতে চাই, এই জন্য সামনে মাইনাস দিয়ে নিছি। আর ভিতরে যা আছে সেটা পি অফ এক্স কমা এফ অফ 2 ডিএক্স করে দিলাম, ঠিক আছে। এখন দেখেন এই দুইটা থেকে আমরা কি বলতে পারি, যে প্রথমে লিমিটটা দেখেন, এ থেকে বি ইন্টিগ্রেশন করব, এ থেকে বি থেকে একটা ফাংশনকে ইন্টিগ্রেশন করব, তারপরে বি থেকে এ পর্যন্ত একটা ফাংশনকে ইন্টিগ্রেশন করব। তাইলে এই ইন্টিগ্রেশনটা করলে আসলে কি হয়ে যায় দেখেন, এই এ থেকে একটা বি থেকে এই এ থেকে, তার মানে এটা যদি হয় একটা বৃত্ত, তাহলে এইটা হচ্ছে ধরুন এ পয়েন্ট, এটা যদি হয় বি পয়েন্ট, এ থেকে বি পর্যন্ত একবার ইন্টিগ্রেশন, আবার বি থেকে এ পর্যন্ত একটা ইন্টিগ্রেশন, তাহলে কি এটা একটা সার্কেল হয়ে যায় না? সার্কেল যেহেতু হয়ে যায়, তাহলে এটা একটা ক্লোজার ইন্টিগ্রাল হয়ে গেল। কি হয়ে গেল? একটা ক্লোজার ইন্টিগ্রাল হয়ে গেল। এবং সেই ক্লোজার ইন্টিগ্রালটাকে আমরা প্রথমে নাম দিয়ে নিয়েছিলাম কিন্তু সি, এই যে সি, তাইলে এটা সি হয়ে গেল। হ্যাঁ, এখন দেখেন এইখানে আর বাকি যেটা থাকে সেটা হচ্ছে যে এইটাও পি, এইটাও পি, তাহলে পি, আর যেহেতু এটাও ডিএক্স ডিএক্স, তাহলে পি ডিএক্স। আর যেহেতু ওদের দুইজনের সামনেই মাইনাস চিহ্ন ছিল, এই জন্য মাইনাসটা আমরা সামনে দিয়ে নিলাম। তাহলে দেখেন প্রথম অংশের ইন্টিগ্রেশন কিন্তু আমরা হয়ে গেছে প্রথম শর্তের জন্য, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি সুতরাং ক্লোজার ইন্টিগ্রাল সি পি ডিএক্স সমান সমান কত আসতেছে, মাইনাস ডাবল ইন্টিগ্রাল কার সমান, আর ডেল পি বাই ডেল ওয়াই ডিএক্স ডিওয়াই। এটা হচ্ছে কত, 1 নং সমীকরণ। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম শর্তের জন্য 1 নং সমীকরণ পর্যন্ত আমরা গেলাম। তারপরে আমরা করব কি, দ্বিতীয় শর্ত, দ্বিতীয় শর্ত 2 এর জন্য কি হবে, আর ডেল কিউ ডেল এক্স ডিএক্স ডিওয়াই সেম একইভাবে আমরা যেটা পি এরটা করছি, এই যে এখানে যেটা পি এরটা করছি সেইটা একই, জাস্ট কিউর সাথে করতে হবে, এটা কিউ। তাহলে আমরা এটাকে লিমিটটা প্রথমে কি করব, লিমিটটা দেখুন প্রথমটা প্রথমের লিমিট, দ্বিতীয়টা দ্বিতীয় লিমিট, ঠিক আছে। তাহলে সেম একইভাবে আমরা এইবার যে কাজটা করব সেটা হচ্ছে যে যেহেতু এইবার আমাদের ইন্টিগ্রেশনটা এক্স এর সাপেক্ষে, ফলে আমরা কি করব, এক্স এর সাপেক্ষে যেহেতু হবে, তাই এক্স এর লিমিট যেটা, এক্স এর লিমিট কিন্তু বাইরেরটা, এই বাইরেরটাকে এক্স এর লিমিটটাকে ভিতরে নিয়ে নিব। এই যে দেখাই আমি প্রথমে, এই যে আর এর সাথে সামনের যে লিমিটটা আছে না, মানে সামনের ইন্টিগ্রেশন সাইনটা, এটা নিয়ে নিলাম। তারপর কাকে কাকে নিতেছি, ডেল কিউ ডেল এক্স নিতেছি, তারপরে হচ্ছে আমরা ডিএক্সটা নিতেছি কারণ এক্স এর সাপেক্ষে, আর আমরা কি করতেছি, ডিওয়াইটাকে বাইরে নিয়ে নিতেছি। এটা করলাম ফার্স্টে না, ওকে। এটা করার পরে এখন যেটা হচ্ছে যে এই যে সামনের যে লিমিটটা সেটা তো ভিতরে নিয়ে নিলাম, এটা তার মানে এটা এক্স এর লিমিট, আর ভিতরে যেটা এটা কিন্তু এই যে সেকেন্ডের সাথে মিল আছে, তাহলে এটা হচ্ছে ওয়াই এর লিমিট, যেই ওয়াই এর লিমিটটাকে আমার বাইরে রাখতে হবে। তাহলে ওয়াই ইকুয়ালস টু, দেখাই শর্তটাতে যাই, তাহলে ওয়াই ইকুয়ালস টু কত, সি থেকে ডি পর্যন্ত, তাহলে সি থেকে ডি পর্যন্ত, আর এই যে থার্ড ব্র্যাকেট এটা, ঠিক আছে। এখন এইটা হচ্ছে আবার এক্স এর লিমিট, মানে এটা যদি ওয়াই লিমিট হয় এটা এক্স এর লিমিট, তাহলে দ্বিতীয় শর্তের জন্য এক্স, এটা যদি ওয়াই এর লিমিট হয় তাহলে এক্স এর লিমিটটা কি হয়, ফাংশন g1 g2, g1 এ ওয়াই g2 ওয়াই, ঠিক আছে। তাহলে এটা কি হবে, y ইকুয়ালস টু g1 অফ এক্স, সরি এখানে এক্স না ওয়াই হবে আর কি, g1 অফ ওয়াই g1 অফ সরি g2 অফ ওয়াই, এটা হবে 2। তাহলে এই হচ্ছে আমাদের দ্বিতীয় শর্তের জন্য ফাংশন, ঠিক আছে। এই যে দেখেন g1 অফ ওয়াই g2 অফ ওয়াই, এই জন্য আর কি এখানে g1 অফ ওয়াই g2 অফ ওয়াই। তাহলে এখন এটাকে ইন্টিগ্রেশন করলেই আমাদের সলভ হয়ে গেল। তো দেখুন বাইরের যে লিমিটটা আছে সেটা সি থেকে ডি দিয়ে রাখলাম, আর ভিতরের আবারও সেম একই বিষয়,
একবার ডিফারেন্সিয়েশন করে আবার সেটাকে ইন্টিগ্রেশন করা, তার মানে পয়েন্ট একই থাকতেছে, ফলাফল সেটা হচ্ছে কিউ যা আছে কিউই থাকতেছে, এবং সেটার কি হবে এক্স এবং ওয়াই বিন্দু। এখন ভিতরের লিমিটটা আমরা যদি ব্যবহার করে দিই সেটা হবে g1 অফ ওয়াই, এটা কার লিমিট, এটা সরি এটা তো একবার ওয়াই নিচ্ছে, এইখানে এক্স হবে, এইখানে হবে এক্স এর লিমিট, এটা হবে এক্স এর লিমিট, মানে এক্স বাইরেটা তো ওয়াই ভিতরেটা তো এক্স এর লিমিট না। এখন দেখেন তাহলে এটা হবে g2 অফ ওয়াই, তাহলে এটা কার লিমিট, এক্স এর লিমিট ছিল। ওকে, তাহলে এই পর্যন্ত ডি ওয়াই, বাহিরের যে ডি ওয়াইটা সেই ডি ওয়াইটা থেকে গেল। এখন এতটুকু থেকে যাওয়ার পরে দেখুন এখান থেকে আমরা কি করতে পারি, সেম একইভাবে যদি আমরা এক্স এর জায়গায় একবার আপার লিমিট একবার লোয়ার লিমিট বসাই তাহলে কি হয়, সি থেকে ডি, তাহলে কিউ এক্স এর জায়গায় আপার লিমিট g2 অফ ওয়াই বসাইলাম, g2 অফ ওয়াই, তাহলে এখন ওয়াই আর পরিবর্তনে এখানে আমি প্রথমটাতে বলছিলাম যে ওইখানে এক্স আর ওয়াই দরকার নাই, তাহলে g2 আর এখানে কি থাকতেছে ওয়াই, ঠিক আছে, তারপরে হচ্ছে dy, এই লিমিটের থেকে আমরা কি করি বিয়োগ করি, ইন্টিগ্রেশনের পরে যখন লিমিট বসাই তখন আপার লিমিট থেকে লোয়ার লিমিট বিয়োগ করি না, সেম এই জন্য বিয়োগ চিহ্ন। তারপরে হচ্ছে এই এক্স এর জায়গায় আবার লোয়ার লিমিট সেটা হচ্ছে g1, তারপরে হচ্ছে ওয়াই বসাই দিলাম, তারপরে এটা হচ্ছে dy, ঠিক আছে। তাহলে এখন দেখেন এইখানে যখন আমরা লোয়ার লিমিটটা বসাইছি আমরা কিন্তু এই জায়গায় ঠিকই ইন্টিগ্রেশন সাইনটা দিছি, এখানে কিন্তু দেওয়া হয় নাই, ফলে আমরা এখানে ইন্টিগ্রেশন সাইন সি থেকে ডি পর্যন্ত দিয়ে দিলাম, ঠিক আছে। এখন দেখেন এইখান থেকে আমরা কি করব, আমরা যদি এই পিছনেরটার লিমিটটা চেঞ্জ করি, হ্যাঁ পিছনেরটার লিমিটটা যদি আমরা চেঞ্জ করে দেই, আচ্ছা আরেকটা কাজ করা যায় সেটা হচ্ছে আমরা এইটাকে সামনে নিই প্রথমে, মাইনাস সি থেকে ডি কিউ g1, কেন এটা সামনে আনলাম, g1টা আগে রাখতে হবে g2টা পিছে রাখতে হবে, dy প্লাস সি থেকে ডি কিউ g2 y dy, ঠিক আছে। এটা এখন এই লিমিটটাকে যদি আমি চেঞ্জ করে দিই ডি এবং সি করে দিই তাইলেই কিন্তু আমাদের এই প্লাস চলে আসতেছে এইখানে, হ্যাঁ। তাহলে আমরা একটা কাজ করি, এখান থেকে প্লাস করে দিলাম এবং ডিটাকে নিচে নিয়ে নিলাম, সিটাকে উপরে দিয়ে দিলাম, এই প্রথমটা লিমিটটা চেঞ্জ করলাম, আর বাকি যা আছে তা লিখে দিতেছি, কিউ ইন্টু কি আছে g1 থেকে ওয়াই dy প্লাস সি থেকে ডি কিউ g2 y dy, এইটা ঠিক আছে, এই মানটা চলে আসতেছে। এখন ওই দুইটা কিন্তু আবারও সেম, এই যে এখানে দেখেন প্রথমে যদি আমরা সি থেকে শুরু করি, সি থেকে ডি পর্যন্ত একবার গেল, ডি থেকে আবার সি পর্যন্ত একবার আসলো, বা ডি থেকে সিতে একবার আসলো, সি থেকে ডিতে আরেকবার গেল, তার মানে একটা সার্কেলই কিন্তু তৈরি হইতেছে। তাহলে সেম একইভাবে এটাও যেহেতু একটা সার্কেল তৈরি হইতেছে, ফলে আবারও ক্লোজার ইন্টিগ্রাল সি, কারণ ওই যে রিজিয়নটার মতোই হয়ে যাইতেছে। তাহলে ক্লোজার ইন্টিগ্রাল সি এবং এখানে কি আছে কিউ ডি ওয়াই, যেহেতু সমগ্র সার্কেলটা ও কি করছে নিয়ে নিছে, ফলে এখানে আর এক্স g1 y g2 y এটা আলাদাভাবে আর মানে আমাদের নেয়ার কোনো প্রয়োজন নাই। তো এই দুইটা শর্ত আমরা যখন পেয়ে গেলাম তখন আমরা বলতে পারি সুতরাং ক্লোজার ইন্টিগ্রাল সি কিউ ডি ওয়াই ইকুয়ালস টু ডাবল ইন্টিগ্রাল আর ডেল কিউ ডেল এক্স ডেল ওয়াই সমান কত 2 নং সমীকরণ। তাইলে এই যে এক এবং 2 নং সমীকরণ আমরা পেলাম না, এই দুইটাকে আমরা এখন কি করব যোগ করব। তাহলে 1 নং দুই নং
সমীকরণ কি করে পাই? যোগ করে পাই। তাহলে যোগ করে পাই, তাহলে এই দুটো যোগ করলে কি হবে? সি পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই, এইখানে এই যে দেখেন কিউ ডিওয়াই, এই দুইটাকে যখন আমরা যোগ করব, তার মানে আমরা দুইটার ইন্টিগ্রেশনটাকে একটা কমন নিয়ে নিলাম। হ্যাঁ, এটা তো একটা ইন্টিগ্রেশন ছিল, তো এটা কমন নিয়ে নিলাম ডাইরেক্ট, আমাদের আর বারবার করার দরকার নেই। তাহলে এখানে হচ্ছে ডান পাশে আমাদের কিন্তু সবার কি আছে? ডাবল ইন্টিগ্রাল আছে। ডান পাশে ওরও ডাবল ইন্টিগ্রাল আছে, ওরও ডাবল ইন্টিগ্রাল আছে, একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে মাইনাস। এইটা হচ্ছে কিউটা হচ্ছে প্লাসের আর এটা হচ্ছে মাইনাসের। হ্যাঁ, এটা মাইনাসের, ফলে দেখা যাচ্ছে যে আমরা এখানে একটা কাজ করব, প্লাস ডেল কিউ ডেল এক্স মাইনাস ডেল পি বাই ডেল ওয়াই ডিএক্স ডিওয়াই, এটা করে দিলাম। তো দেখুন এটা এই লাইনটা একটু ডাইরেক্ট করা, ওই দুইটা সমীকরণ আপনারা প্রথমে নিবেন, যোগ করলেন, যোগ করে জাস্ট দুইটা থেকে কমন নিলেই হয়ে যাবে। আর যদি আপনারা এটা না বোঝেন তাহলে আমি এটা ডাইরেক্ট করেই দেই। এটা আমি করেই দিতেছি। ওকে, তো ধরুন এটা আমি করেই দেই। ধরুন দুইটা যোগ করতেছি। তাহলে যোগ ক্লোজার ইন্টিগ্রাল যোগ ক্লোজার ইন্টিগ্রাল, ডান পাশে আমাদের কি আছে? রিজিয়ন আর, যেহেতু আমরা কিউটা আগে নিতেছি, কিউটা আগে নিলাম, ডেল এক্স ডেল ওয়াই মাইনাস ডাবল ইন্টিগ্রাল আর ডেল পি ডেল ওয়াই ডেল এক্স ডেল ওয়াই, এই মানে লাইনটা এইভাবে আসতো আর কি। তো এখান থেকে আমরা কি করলাম? ক্লোজার ইন্টিগ্রাল সি, এটা কমন নিয়ে নিলাম, পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই কমন নিয়ে নিলাম, আর এই পাশে আমরা ডাবল ইন্টিগ্রাল আরটাকে একবার কমন নিলাম, ডেল কিউ ডেল এক্স, এই মাইনাসের মাইনাস ডেল পি ডেল ওয়াই, এখানে ডিএক্স ওয়াই কমন নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে এইটাই ছিল আমাদের গ্রিনের উপপাদ্য, এটাই হলো গ্রিনের উপপাদ্য। ঠিক আছে, তাহলে আমি আশা করব আপনারা আজকের এই ক্লাসটি বুঝতে পারছেন। এই ক্লাসটি আপনার আরো কয়েকবার করতে হবে, কারণ এটা যেহেতু একটা জটিল ম্যাথমেটিক্যাল হিসাব, তো এটা আসলে এক চান্সে আপনাদের হয়তো বুঝতে অসুবিধা হতেও পারে। তো যাই হোক, আপনারা নোটটা থেকে নোট করে নেবেন, আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পরবর্তীতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।